আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব চেনা প্রবাদ বা বাগধারা আছে, সেটা হলো নেহেলে পে দেহেলা। এর সোজা বাংলায় মানেটা হলো দাঁত ভাঙা জবাব দেয়া। এটাকে অনেকটা আমরা আমাদের এতে বলতে পারি, মানে একটা চালের ওপরে আর একটা বড় চাল দেয়া। আর বাংলাতে এর আর একটা অর্থ করে নেওয়া যায়, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। তো এই নহেলে পে দেহলা এইটা দিয়ে দিল ভারত। কিভাবে দিল জানেন? যে আপনারা কয়েকদিন আগে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন চীন সফরে। মালয়েশিয়া সেরে চীনে গিয়েছিলেন সফর করতে, এবং সেখানে চীনের সঙ্গে অনেকগুলো চুক্তি হয়েছে, বেশ কিছু মৌ স্বাক্ষর হয়েছে। খবর আসছে চুক্তি না হলেও কথাবার্তা এগিয়েছে তিস্তা বাঁধ প্রকল্প নিয়ে, লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ করা নিয়ে, মোংলা বন্দর সেটা নিয়ে, এবং আরও অনেক বিষয় নিয়ে হয়েছে। কিন্তু এটা অনেকেই মনে করছিল চীন এবং বাংলাদেশ যে ভারতের ওপরে এর একটা খুব বড় প্রভাব পড়বে। ভারতের ওপরে কেন প্রভাব? তার কারণ হচ্ছে, আপনারা জানেন, যারা ভূ রাজনীতির খবর রাখেন তারা জানেন যে চীন স্ট্রিং অফ পার্লস, মানে মুক্তোর মালা দিয়ে ভারতকে ঘিরে রাখার চেষ্টা করেছে। আর ভারতও তার ডায়মন্ড নেকলেস দিয়ে আবার চীনকে ঘেরার চেষ্টাও করেছে। এই প্রক্রিয়া চলমান। এই চলমান প্রক্রিয়ার মধ্যে বর্তমানে উঠে এসছে আমাদের বাংলাদেশ এবং চীন, এই দুজনের চুক্তির কথা, এদের প্রণয়ের কথা। আর এর পাল্টা চাল দিয়ে দিল ভারত। কিভাবে? সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে তিনি আছেন ইন্দোনেশিয়া সফরে আছেন। এই ইন্দোনেশিয়া সফরে গিয়ে তিনি কিছু চুক্তি করেছেন। এই চুক্তিগুলো যদি একবার তাদের দিকে নজর দিই, তাহলে দেখতে পাবো যে এটা কিভাবে চীনের দুশ্চিন্তার কারণ হয়ে গেছে এই চুক্তিগুলো। এই জন্যই বলেছি নেহেলে পে দেহেলা। আসবো সেই আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে প্রায় $630 মিলিয়ন মূল্যের প্রতিরক্ষা চুক্তি। ভারতের অস্ত্রের কোনো দাম নেই বাংলাদেশের কাছে, বাংলাদেশ সেইটাই মনে করে যে চীনের অস্ত্রের খুব দাম। কিন্তু ইন্দোনেশিয়া তারা কিনছে ভারতের কাছ থেকে এই বিরাট মূল্যের অস্ত্র, $630 মিলিয়ন। এই মূল্যের অস্ত্র ভারতের কাছ থেকে কিনছে। অস্ত্রের মধ্যে কি আছে? ব্রহ্মস। ফিলিপাইন এবং ভিয়েতনাম এর আগে ভারতের কাছ থেকে ব্রহ্মস মিসাইল নিয়েছে। এরপরে ইন্দোনেশিয়া হলো তৃতীয় আসিয়ান কান্ট্রি যারা ভারতের কাছ থেকে বিশ্বের অন্যতম দ্রুতগামী এই সুপারসনিক ক্রুজ মিসাইল কিনছে। প্রাথমিকভাবে 2টি ব্যাটারি কিনছে। এই মিসাইলগুলো সমুদ্রের উপকূল রক্ষা এবং যুদ্ধ জাহাজে মোতায়েন করা হবে। দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আধিপত্য এবং আগ্রাসনের জবাবে ইন্দোনেশিয়া তাদের সামুদ্রিক সীমানা সুরক্ষিত করতে এই মিসাইল ব্যবহার করবে। ব্রহ্মস মিসাইল তার কি ক্ষমতা সেটা অপারেশন সিন্দুরে দেখা গেছে। এছাড়া ইন্দোনেশিয়া কিনছে ভারতের থেকে অস্ত্র নামে, এটা হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, বিভিআর গোত্রের অস্ত্র মিসাইল।
আকাশ থেকে আকাশে আঘাত হানার মিসাইল এটা। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে থাকা রাশিয়ান সুখোই যুদ্ধ বিমানের সঙ্গে এটি যুক্ত করা হবে। এই প্রথম ভারত এই মিসাইলটি কোনো দেশে রপ্তানি করছে, ইন্দোনেশিয়া প্রথম কান্ট্রি। এটা বোঝা যায় ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শক্তির প্রমাণ এটা। এছাড়া অস্ত্র ছাড়া আর কি হয়েছে? আর যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একেবারে মালাক্কা ওপরের দিকে মালাক্কা প্রণালীর একেবারে মুখে সাবাং বন্দর, সেই বন্দর সেইখানটায় হচ্ছে। এই বন্দরটি ইন্দোনেশিয়া যা কিনা সমুদ্রের সুমাত্রার উত্তর প্রান্তে ওয়ে আইল্যান্ডের কাছে অবস্থিত। এটা হচ্ছে মালাক্কা প্রণালীর চোখ পয়েন্ট যদি বলা হয় তাহলে এইটা। মালাক্কা প্রণালী হলো বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ নৌপথ। চীনের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ৮০ থেকে ৯০% তেল এবং সামগ্রিক বাণিজ্যের একটা বিরাট অংশ এই মালাক্কা প্রণালী বা স্ট্রেট অফ মালাক্কা দিয়ে যায়। হরমুজ প্রণালীর যত গুরুত্ব, মালাক্কা প্রণালীর গুরুত্ব চীনের কাছে তার কয়েক গুণ। এবং এর মুখেই ওই যে এই জন্যই এটাকে বলা হয় চীনের যেটা মালাক্কা ডিলেমা বলা হয়। চীন সবসময় ভয় পায় যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে শত্রুপক্ষ যদি এই প্রণালী বন্ধ করে দেয় তবে চীনের অর্থনীতি সচল রাখা অসম্ভব হয়ে পড়ে। ভারতকে ঘিরতে চীন ব্যবস্থা করছে তো, কিন্তু চীনকে ঘিরতে ভারতও যে ব্যবস্থা করছে এটা তার উন্নয়ন। তাহলে এইবার বলি ওই সাবাং বন্দর যেটার কথা শুরু করলাম, ভারত ও ইন্দোনেশিয়া যৌথভাবে ঠিক করেছে, চুক্তি করেছে এই সাবাং বন্দরের উন্নয়ন করবে। এটা মালাক্কা প্রণালীর ঠিক প্রবেশদ্বারে অবস্থিত। এখানে ভারতের উপস্থিতি মানেই চীনের প্রধান বাণিজ্য পথের ওপর সরাসরি নজরদারি করার ক্ষমতা অর্জন করা। সাবাং বন্দর এবং গ্রেট নিকোবর প্রজেক্ট, ভারতের মধ্যে গ্রেট আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসে যে গ্রেট নিকোবর প্রজেক্ট, এই দুটো খুব কাছাকাছি। দুটোর মধ্যে ১০০ নটিক্যাল মাইলেরও কম দূরত্ব। ভারতের নিজস্ব গ্রেট নিকোবর প্রজেক্ট, যেখানে একটি বিশাল ট্রান্সশিপমেন্ট পোর্ট এবং সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে, এবং ইন্দোনেশিয়ার সাবাং বন্দরের মধ্যেকার দূরত্ব যেটা বললাম ১০০ নটিক্যাল মাইলেরও কম। এই দুটি অবস্থান মিলে মালাক্কা প্রণালীর উত্তর প্রবেশদ্বারে একটি কৌশলগত কাঁচি বা স্ট্র্যাটেজিক স্কুইজ, মানে দুদিক থেকে ঘিরে ধরার ফেলার মতো অবস্থান তৈরি করে ফেলেছে ভারত। ভারতীয় নৌবাহিনী এখন গ্রেট নিকোবর এবং সাবাং এই দুটো উভয় প্রান্ত থেকেই মালাক্কা প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করা যে কোনো চীনা যুদ্ধজাহাজ বা সাবমেরিনের ওপর সব সময় নজরদারি চালাতে পারবে। চীন আসছিল না তিস্তায় কাজ করে চিকেন নেকের ওপরে নজরদারি রাখবে, তো চীনের ওপরে নজরদারি তার থেকে বেশি করা হয়েছে। একটু ছবিটা দেখাই আপনাদের মালাক্কা প্রণালী, তাহলে গ্রেট নিকোবর তাহলে পরিষ্কার হবে আরো ব্যাপারটা। দেখুন এই হচ্ছে গ্রেট নিকোবর, এখানে এই যে এখানটা গ্রেট নিকোবর এখানে, আর মালাক্কা প্রণালী হচ্ছে এই যে গ্রেট নিকোবর, এখান থেকে এই এখানে নিচে নেমে আসছে, এই যে এখানটায় দেখছেন গ্রেট নিকোবর এইখানটাতে। এইবার এই যে হচ্ছে গ্রেট নিকোবর, এইবার এখান থেকে খুব কাছেই হচ্ছে এই হচ্ছে বান্দা, এবং এখানে এইটা হচ্ছে মালাক্কা প্রণালী। এই যে মালাক্কা স্ট্রেট, মালাক্কা প্রণালী দেখুন এখানকার ম্যাপটা। তো এই ম্যাপটা এইখানটাতে যেভাবে তৈরি হয়েছে, যেভাবে রাখা আছে, তাতে চীনের দুশ্চিন্তার খুব কারণ
হয়ে গেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ভারতীয় নৌবাহিনী এখন গ্রেট নিকোবর এবং ইন্দোনেশিয়ার সাবাং এই ওপর নিচে দু জায়গা থেকে মালাক্কা প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করা চীনের যুদ্ধজাহাজ বা সাবমেরিনের ওপর সব সময় নজরদারি চালাতে পারবে। চীনের দুশ্চিন্তার আসল কারণটা কি? চীন এতদিন ভারতকে হিন্দ মহাসাগর, ইন্ডিয়ান ওশানের শক্তি হিসেবে দেখত এবং নিজেরা দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর, প্যাসিফিকে আধিপত্য বিস্তার করছিল। কিন্তু এই চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া ভারত সরাসরি চীনের ঘরের দোরে সেখানে পৌঁছে গেল। নিজের কৌশলগত অবস্থান মজবুত করল ভারত। ভারতকে ঘিরে বেলার যে নীতি চীন নিয়েছিল, ওই যে স্ট্রিং অফ পার্লস যার কথা বললাম, চীন যেভাবে ভারতের চারপাশে স্ট্রিং অফ পার্লস নীতি বা বিভিন্ন দেশে বন্দর তৈরি করে ভারতকে ঘিরে ফেলছিল, শ্রীলঙ্কায় হাম্বানটোটা, বাংলাদেশে চট্টগ্রাম এবং মংলা বন্দর ইত্যাদি, এরকম সবগুলো। তারপরে এদের কাছে হচ্ছে ওখানে থাইল্যান্ডে, মায়ানমারে সেখানে বন্দর কিনে নিয়ে নিচ্ছে। তো সেইটা যেভাবে ঘিরছিল ভারতকে, ভারত এখন করছে কি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এবং ভিয়েতনামের সাথে জোট বেঁধে চীনকে উল্টো চাপে ফেলে দিচ্ছে। নৌবহরের ওপর চাপ কিরকম? ভারত মহাসাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি বা নেভি, যেটা তার নাম পিপলস লিবারেশন আর্মি নেভি, তার আনাগোনা রুখতে এই ভারত ইন্দোনেশিয়া অক্ষ যে জোটটা হলো, এটা অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে। আসিয়ান অঞ্চলে ভারতের প্রভাব এর ফলে ভীষণভাবে বেড়ে গেল। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি, এটা মাথায় রাখবেন, এবং মুসলিম প্রধান দেশ। তাদের সাথে ভারতের এই স্তরের সামরিক ও কৌশলগত পার্টনারশিপ চীনের অর্থনৈতিক ও সামরিক দাদাগিরির বিরুদ্ধে একটা শক্তিশালী আঞ্চলিক প্রতিরোধ গড়ে তুলল। সংক্ষেপে বলতে গেলে এই সফর এবং চুক্তিগুলোর মাধ্যমে ভারত ও ইন্দোনেশিয়া 21 শতকের ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সমীকরণ চিরতরে বদলে দিল, যা নিশ্চিতভাবেই চীনের বেজিংয়ের ঘুম উড়িয়ে দেওয়ার জন্যে যথেষ্ট। এবার এর সাথে আর একটা জিনিসকেও আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে কয়েকদিন আগেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিনি ভারত সফর করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের যে চুক্তিগুলো হয়েছে তাকে নিঃসন্দেহে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন বা কৌশলগত সর্বাত্মক বিস্তার বলা যায় নিঃসন্দেহে। কেন? ইন্দোনেশিয়ার সাথে ভারতের চুক্তিটি যদি চীনের জন্য সামুদ্রিক পথে চোখ পয়েন্ট বা ফাঁদ তৈরির অস্ত্র হয়, তবে জাপানের সাথে চুক্তিটা চীনের চারপাশ জুড়ে একটা শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক বেষ্টনী গড়ে তোলার সমান। কেন এটা একটা সর্বাত্মক বা কম্প্রিহেন্সিভ কৌশলগত বিস্তার, তা কয়েকটা মূল কারণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমার কথাটা আমি বলছি। এক হচ্ছে, প্রথমবার যৌথ প্রতিরক্ষা উৎপাদন করবে ভারত আর জাপান একসাথে। এতদিন ভারত ও জাপানের সামরিক সম্পর্ক ছিল কেবল যৌথ মহড়া, যেমন মালাবার বা ধর্ম গার্ডিয়ান ইত্যাদি, এবং আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু 2026 সালের এই সামিটে এক ঐতিহাসিক বাঁক এলো। কিরকম? ইউনিকর্ন প্রজেক্ট হলো ভারত ও জাপান যৌথভাবে নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য তৈরি করছে
খেয়াল করবেন আবার, নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য তৈরি করছে অত্যন্ত আধুনিক রেডিও অ্যান্টেনা ইউনিকর্ন, যার পুরো কথাটা হলো ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা। এটা যুদ্ধজাহাজকে গোপন করে নিয়ে যাবে, যাতে স্টেলথ হবে, মানে শত্রুর র্যাডারে ধরা পড়বে না, মানে ধরা না পড়ার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় এই স্টেলথ লাগালে অ্যান্টেনা। প্রতিরক্ষা প্রযুক্তির হস্তান্তর, জাপান নিজের দীর্ঘদিনের শান্তিবাদী বা প্যাসিফিস্ট নীতি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তাদের গ্রহণ করতে বাধ্য হয়েছিল, সেই নীতি শিথিল করে ভারতের সাথে যৌথ প্রতিরক্ষার এই চুক্তিটি করছে। এটি মেক ইন ইন্ডিয়া ফ্রেমওয়ার্কের আওতায় ভারত ও জাপান ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে প্রথম কোনো বড় যৌথ উদ্যোগ। এছাড়া মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস এমডিএ এবং স্যাটেলাইট নজরদারি ভারত জাপান একসাথে মিলে করবে। ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগর, এই বিস্তীর্ণ জলরাশিতে চীনের সাবমেরিন এবং গুপ্তচর জাহাজ বা স্পাইশিপ, তাদের গতিবিধি ট্র্যাক করার জন্যে ভারত এবং জাপান এই প্রথম হাত মেলালো। জাপানের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির সাথে ভারতের সামুদ্রিক নজরদারির নেটওয়ার্ক যুক্ত করে তৈরি হচ্ছে একটি অভেদ্য নজরদারি বলয়। তৃতীয়ত, ইকোনমিক সিকিউরিটি এবং সাপ্লাই চেইন দু দেশের মধ্যে পুনর্গঠন করা হলো। কেবল সামরিক দিক দিয়ে চীনকে রোখা সম্ভব নয়, এটা ভারত ও জাপান দুজনেই ভালো করে বোঝে। তাই এবার এই দুই দেশ জয়েন্ট ডিক্লারেশন অন ইকোনমিক সিকিউরিটি বা অর্থনৈতিক নিরাপত্তার যৌথ ঘোষণা জারি করেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ক্রিটিক্যাল মিনারেলস এর ক্ষেত্রে চীনের ওপর সারা বিশ্ব যেভাবে নির্ভরশীল সেটাকে কমিয়ে দেয়া। জাপান আগামী 1 দশকে ভারতে 10 ট্রিলিয়ন ইয়েন, বিশাল অঙ্কের প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেই বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতে, যেটা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের ওপর থেকে। বাংলাদেশে কিন্তু জাপানের কাছ থেকে সব থেকে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ, আর সেখানটায় নিশ্চিতভাবেই বাংলাদেশের ওপর থেকে তুলে নিয়ে এসে ভারতের ওপরে এখন নজর দেবে জাপান, যা ভারতের উৎপাদন শিল্প বা ম্যানুফ্যাকচারিংকে চীনের বিকল্প হিসেবে দাঁড় করাতে সাহায্য করবে। এছাড়া মিনি ল্যাটারালস বা বহুপাক্ষিক কৌশলের জন্ম হয়েছে ভারত জাপান চুক্তির মাধ্যমে। এই চুক্তিতে ভারত ও জাপান যৌথভাবে ফিলিপাইনের সাথে একটি 1.5 ট্র্যাক পলিসি ডায়ালগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিপাইন্স এমন একটি দেশ যার সাথে দক্ষিণ চীন সাগরে চীনের প্রতিনিয়ত বিরোধ চলে। ভারত এখন ইন্দোনেশিয়া, জাপান এবং ফিলিপাইনের মতো দেশগুলোকে এক সুতোয় বাঁধছে। এই যে একে কেন কম্প্রিহেন্সিভ বা সর্বাত্মক বিস্তার বলা হচ্ছে বুঝলেন? কারণ ভারত এখন চীনের বিরুদ্ধে কোনো একা ফ্রন্টে খেলছে না। ভারত মহাসাগরে ইন্দোনেশিয়ার সাবাং বন্দর, ভারতের গ্রেট নিকোবর প্রজেক্ট যদি চীনের বাণিজ্য পথ আটকে দেওয়ার ক্ষমতা রাখে ওয়েস্ট ফ্রন্টে, তবে ইস্ট ফ্রন্টে জাপানের সামরিক ও অর্থনৈতিক প্রযুক্তি এবং ফিলিপাইনের সাথে জোট চীনকে তার নিজের ঘরের কাছে ব্যস্ত রাখবে। সামরিক শক্তি, অর্থনৈতিক বিকল্প তৈরি, প্রযুক্তির অংশীদারিত্ব এবং আসিয়ান অঞ্চলে জোট গঠন, সব মিলিয়ে ভারত জাপানের এই সাম্প্রতিক রসায়ন, এর সঙ্গে ভারত ইন্দোনেশিয়ার একসাথে চুক্তি এই ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের চাকাটিকে বহু গুণ শক্তিশালী করে দিল। কোয়াড, যার মধ্যে ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার জোট তো আছেই, তবে দ্বিপাক্ষিক স্তরে
ভারত জাপানের এই গভীরতা বেজিংয়ের ওপরে কৌশলগত চাপ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, এটা বলা যায়। যারা বলেন যে নরেন্দ্র মোদী কেন এত বিদেশ সফর করেন, তাহলে বুঝলেন যে কিভাবে কেন বিদেশ সফর করছেন। আজকে ভারত সারা বিশ্বের দেশগুলোর কাছে ভারতের যে অ্যাকসেপ্টেবিলিটি এবং ভারতের সাথে মিলে কাজ করার যে প্রবণতা,